চাকরির দায়িত্ব, মামলা মোকদ্দমার দায়িত্ব, হয়রানির দায়িত্ব সব কিছু আমি নিচ্ছি। যারা আপনাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, যারা আপনাদের হয়রানিমূলক বদলি করবে, যে কর্মকর্তাই হোক, ডিজি হোক আর সচিব হোক, আজকে এই মঞ্চ থেকে আমি ঘোষণা করে দিচ্ছি, এতে আমার জেল জরিমানা যাই হোক, আপনার ঘাট শার্টের কলার ধরে তাদের অফিসকে বের করে দিবে। আমরা একটা একটা করে অধিদপ্তর, একটা একটা করে সংস্থা এবং সর্বশেষ সচিবালয় আমরা ঘেরাও করব, তাদের অবাঞ্ছিত ঘোষণা করব এবং যেখানেই যাবে সেখানেই প্রতিহত করব। আমি এই 30,000-এর মধ্যে বাংলাদেশ থেকে আসার দরকার নাই। ঢাকা শহরে যে 30,000, আমি 2,000, আপনাদের মধ্যে 2,000 লোক চাই। কোনো জায়গায় অভিযোগ দিয়ে লাভ নাই। দাবি নিজেদের আদায় করতে হবে। আজকে যদি সমবায় অধিদপ্তরের কুলাঙ্গার শরীফুল আলম, আপনারা যদি 200 লোক ওখানে দাঁড়ান, চাকরির ভয় করলে কিন্তু নেতৃত্ব দেওয়া যায় না। এটা আপনাদের ধারণ করে কাজ করতে হবে। বাইরে যখন আমরা 2000 শ্রম আইন 2006 আমরা তৈরি করি, তখন উনি ওই বিলস থেকে প্রতিনিধিত্ব করতেন। এটা শব্দ পর্যন্ত উনি ছাড় দিতে রাজি না, এবং ওনার পুরো শ্রম আইন মুখস্থ, এবং পৃথিবীর কোথায় উনি বহু দেশ ভ্রমণ করেছেন। সেই মানুষটিকে যেহেতু আপনারা আনতে পেরেছেন, এবং উনি গণকর্মচারী কমিশনের উনি চেয়ারম্যান, আমি মনে করি যে আপনাদের যে মঙ্গলের জন্য যা যা করা দরকার, আমি নিজেও ওনার কাছে দাবি রাখছি যেন কমিশনের সুপারিশে সেগুলো লিপিবদ্ধ করা হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, কিছুদিন আগেই একটা সংবাদ আমরা পেলাম, সরকার একটা আইন করতে যাচ্ছে। কি আইন? 8 দিনের মাথায় আপনাকে চাকরিচ্যুত করা যাবে, কোনো রকম কৈফিয়ত তলব না করে, কোনো রকম শোকজ না করে। 8 দিনের মধ্যে আপনাকে চাকরিচ্যুত করা হবে। কোনো সভ্য জাতি, কোনো সভ্য মানুষ এ ধরনের চিন্তা যে করতে পারে, এটাও তো লজ্জার ব্যাপার। আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করেছিলাম, তোমরা আইনটা কেন করছো? কারা চেয়েছে আইনটা? এই আইনটার তারা দাবি আসতে হয়। দীর্ঘদিন আন্দোলন করে দাবি করে তারপরে সরকার একটা আইনের জন্য পদক্ষেপ নেয়। তো এই আইনটা করার জন্য তোমাদেরকে কে দাবি করেছে? তাদের জবাব হলো কিছু কর্মকর্তা। তারা বলেছে, ডিসিদের কনফারেন্সে একজন কর্মকর্তা বলেছে যে আমাদের অফিসে কর্মচারীরা অনেক সময় বাড়াবাড়ি করে, তাদেরকে যদি অন্যত্র বদলি করে দেওয়া হয় তাহলে তারা ভয় পাবে, অন্যরা সাহস পাবে না, অথবা আইনটা করা দরকার। একজন ডিসি বলছে। আমি বললাম, সে হলো সানা বিচ। সে বসে বসে ঘুষ খাওয়ার পথে বাধা সৃষ্টি করে আমার কর্মচারীরা। আপনারা ধরুন, ডিসি অফিস একটা কাজে যদি 1 লক্ষ টাকা ঘুষ লাগে, আমার কর্মচারী ভাইরা কয় টাকা পায়? তাহলে তাদের 8 দিনের মধ্যে একটা সত্য কথা, মানে আমি কিন্তু 2টা ডিসি ছিলাম। ডিসিদের আজকে যে চরিত্র বা যে ইয়েটা আপনার পত্রিকায় দেখেছেন, এখন ডিসি হতে গেলে 5 কোটি 10 কোটি টাকা ঘুষ লাগে। মানে এটা হলো কিছু উপদেষ্টা, আমি আরো রিপিট, কিছু দুর্বৃত্ত উপদেষ্টা, কিছু কর্মকর্তা, শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যারা মাস্টার হলে তারা এখন ঢুকছে, আর কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা যোগসাজশে কোটি কোটি টাকা লেনদেনের বিনিময়ে পোস্টিং হয়। আর আমার কর্মচারীরা যদি প্রতিবাদ করে, তাহলে তাদের 8 দিনের মধ্যে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এটা জানার সঙ্গে সঙ্গে আমি, আপনারা দেখেছেন কিনা জানি, বিবৃতি দিয়ে হুঙ্কার দিয়েছি, সতর্ক করে দিয়ে হুঁশিয়ার করে দিয়েছি। আমি বলেছি যে তোমরা আগুনে হাত দেওয়ার চেষ্টা করো না, তোমাদের হাত পুড়ে যাবে, তোমরাও পুড়ে যাবে। এবং এখন শুনলাম আইনটা তারা করছে না। যদি করতে চায়, আমরা কোনো ধরনের কালো আইন আমরা মেনে নেব না। প্রশাসনের শৃঙ্খলার নামে যদি কোনো আইন করতেই হয়, তাহলে আপনাদের প্রতিনিধিদের নিয়ে বসে করতে হবে, আমাদের নিয়ে বসে করতে হবে। আপনারা আপনাদের অপকর্ম আড়াল করার জন্য কালো আইন করবেন, আর আমরা বসে বসে আঙুল চুষব না।
কোনো সুযোগ দেওয়া যাবে না। তাহলে আমার চাহিদা হলো মাত্র 2000 লোক। আপনার 30,000 আছেন ঢাকা শহরে, যে কোনো 20 ধাপ ভেঙে দেওয়ার জন্য 2000 লোক আমার জন্য যথেষ্ট। দেখেন, আপনারা রেশনের কথা বলেছেন, বিএনপি ক্ষমতা আসলে রেশন অটো সিস্টেম হয়ে যাবে, যেটা আমাদের, কারণ সেনাবাহিনী, আনসার বিডিপি, পুলিশ, বিডিআর সবাই রেশন পায়। তা আমাদের অন্যায় থাকে, আমাদের কি কেউ চামচ দিয়ে উঠে খাওয়ায়? আমাদের তো একই দামে আলু বেগুন তরকারি কিনতে হয়, ওরা যেভাবে কিনে আমরাও কিনি, ওরা পেলে আমরা পাবো না। এবং এই সমস্ত এজেন্সির লোকজন 8 ঘন্টা 10 মিনিটও কাজ করে না। আর আপনি একজন ডিসি অফিস বলেন, মাঠ পর্যায়ে যে কোনো কর্মচারী বলেন, 12 ঘন্টার নিচে কোনো ডিউটি নেই। সকালে যায় এবং রাত 8টা-9টা পর্যন্ত কাজ করতে হয়। তাদের যে অন্য জায়গায় কোনো একটা পার্ট টাইম কাজ করবে বা একটা সাংসারিক কাজ করবে, সে সুযোগও তাদের থাকে। অতএব আমি তো মনে করি এই রেশন দেওয়া আপনাদের জন্য সরকারের ফরজ, সেটা আমরা কাজ করি। আমার সহকর্মী এহসান বলছে সচিব পাবে 78,000 বেতন, আর আমার কর্মচারী পাবে 8,000। এটা জাতি হিসাবে আমাদের লজ্জা হওয়া উচিত। তাদের ছেলে স্কুলে পড়াশোনা করে, আপনাদের ছেলে বড় পড়ে, আপনাদেরও সাংসারিক আয় বা ব্যয়টা প্রায় সমান। তাহলে এত বড় লম্বা স্ল্যাব কেন? আমার সভাপতি আমাকে বলছিল বসে বসে যে মহার্ঘ ভাতা সিস্টেম তো এখন নাই। এখন কি সিস্টেম? 5% ইনক্রিমেন্ট প্রতি বছর অটো সিস্টেমে। একজন সচিবের 5% কত হয়? 3,500। আর আপনার ইনক্রিমেন্ট কত হয়? 400 টাকা। আর ঘুষের স্ল্যাব কার কত বেশি? একটা সচিব, আমাদের কাছে তথ্য আছে, একটা ফাইল সই করতে 5 কোটি টাকাও নেই। আর একটা কর্মচারী একটা ফাইল এখান থেকে আর একটা সেকশন নিতে যাওয়ার পর নিয়ে যায়, যদি বকশিস চান আমাকে ধমক দেবে, আর যদি উনি মানবিক হয় আপনাকে তো 100 টাকা দেবে। তাহলে এই ইনক্রিমেন্ট যে 5%, আমি তো মনে করি 1 থেকে 10 পর্যন্ত গ্রেড কোনো ইনক্রিমেন্টের দরকার নেই। এই টাকাটা 10% করে দেওয়া হোক, 11 থেকে 20 পর্যন্ত। কারণ আমি মনে করি যে অফিসারদের অনেক সুযোগ সুবিধা আছে, তারা বিনা সুদে গাড়ি পায়, আবার প্রতি মাসে 50,000 টাকা পায়, আবার তারা পেওন ভাতা পায়, মোবাইল ভাতা পায়। আর কত ভাই? আপনি মালয়েশিয়া যান, দুবাই যান, কানাডা যান, ইউকেতে যান, অস্ট্রেলিয়া যান, বেগম পাড়া করে উঠেছে। আপনারা শুনেছেন? আপনাদের কি কোনো সুযোগ আছে? কারা করেছে? আমাদের মতো যারা সিনিয়র কর্মকর্তা, যারা দুর্নীতি পরায়ণ, যারা রাজনীতিবিদ, এরাই বেগম পাড়া তৈরি করছে। আর আমরা বেঁচে থাকার যে ন্যূনতম জিনিসটা, সেটাও আমাদের দিচ্ছে না। তাহলে আমরা এই সরকার যে বলে যে বিপ্লবী সরকার, কিসের বিপ্লবী সরকার? আজকে একটা উদাহরণ দিয়ে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, ওয়ার সাথে যারা মিতা বিরাট 145 জন লোক নেওয়া হয়েছে। প্রতিটি চাকরির জন্য ওই মন্ত্রণালয়ের এক যিনি উপদেষ্টা, তার পিএসের মাধ্যমে 20 লক্ষ করে টাকা নেওয়া হয়েছে। এটা প্রমাণিত। এইভাবে একটা বিপ্লবী সরকার হাসিনাকে তাড়িয়ে দিয়ে এই ধরনের নির্লজ্জ ব্যয় উপদেষ্টাদের তো আমরা দেখতে চাই না। যারা ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবে মঞ্চ থেকে, আপনাদের ভাই হিসাবে, সহকর্মী হিসেবে যেটাই মনে করে, আপনাদের পক্ষ থেকে এই বিতর্কিত অন্তত 6 জন, যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির কেলেঙ্কারির প্রমাণিত হয়েছে, তাদের অবিলম্বে তাদের উপদেষ্টা থেকে অপসারণ করতে হবে। আর 34 জন আওয়ামী দোসর সচিব আছে, আর 28 জন আছে বিভাগীয় প্রধান। এই তথ্য আমাদের কাছে আছে, সরকারের কাছে জমা দেওয়া আছে। আমরা আগামী 7 দিনের মধ্যে তাদের অপসারণ চাই। তা না হলে আমরা এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব এবং পর্যায়ক্রমে এক একটা অফিস ঘেরাও করব, ধরে ওদেরকে বের করে দেব। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু বাধ্য, কারণ এরা কিন্তু সুযোগ পেলে আপনাকে ব্যাকফায়ার করবে। অতএব এটা আপনারা মনে রাখবেন। আমি আপনাদের সাথে আছি, আমার উপর অনেক হুমকি আছে, তারপরেও আমি আল্লাহর রহমতে এটা ওয়াদা করেছি যে আমাকে কেউ থামাতে পারবে না। সবশেষে আমি আরেকটা বলি যে আমি অফিসার্স ক্লাব,
এটা ছিল আওয়ামী হত্যাকাণ্ডের একটা ক্রাইম পয়েন্ট। এই অফিসার্স ক্লাবে শীর্ষ কর্মকর্তারা রাতে গোপন বৈঠক করত, করে কিভাবে দমন করতে হবে আন্দোলন, কিভাবে বিএনপি জামাত বা অন্য যারা আছে তাদেরকে না গুম করে শত শত সাইজ করতে হবে, সেই পরিকল্পনা করা হইতো। 5 তারিখে আমরা বিকেলে এই অফিসার্স ক্লাব নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি এবং আমরা ঘোষণা দিয়েছি যে কোনো আওয়ামী দুর্বৃত্ত এই ক্লাবের পবিত্র মাটিতে পা রাখতে পারবে না। এই ঘোষণা আমরা শুধু ঘোষণাই দিয়েছি, তারপরে কিন্তু আর কেউ সাহস পায়নি ওই ক্লাবে ঢোকার। এইভাবে আপনাদের অধিকার নিজে আদায় করে নিতে হয়। যেহেতু আমি জেনারেল সেক্রেটারি, আজকে আপনাদের সঙ্গে অনেক ভালো সময় কাটলো, তো আপনাদের নেতৃবৃন্দের মধ্য থেকে আমি 10 জনকে আমার এই ক্লাবের সদস্য করতে চাই। আমি সভাপতি যারা আছেন, জি না, এটা আপনারা নির্ধারণ করে দিবেন। আমরা প্রাথমিক পর্যায়ে 10 জন, যাতে আপনারা প্রতিনিধিত্ব করতে পারেন, ওখানে যেতে পারেন, আপনাদের সম্মান যাতে আমি ওখানে প্রতিষ্ঠিত করতে পারি। আর ওখানে সদস্য হলে আপনারা মাঝে মধ্যে আমার সঙ্গে ওখানেও দেখা হবে। তবে আরেকটা শর্ত আছে, মহিলা দিতে হবে। মহিলা এই 10 জনের মধ্যে অন্তত 3 জন মহিলা দিতে হবে, কারণ এটা তো খালি বৈষম্য করা যাবে না। আমরা হলো বৈষম্য বিরোধীর জন্য আন্দোলন করছি, কোনো বৈষম্য হবে না। আরেকটা ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের কিন্তু কিছু বিবেক দায়বদ্ধতাও আছে, আমাদের কিছু দুর্নামও আছে। সেটা হলো সরকারি অফিসে পয়সা ছাড়া কাজ হয় না। এই যে অপবাদ, এটার অংশীদার কিন্তু আপনারাও। এবং এই যে আমাদের টোটাল 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী সর্বোচ্চ 18 লাখ, মানে 10%ও না। তাহলে এটা কিন্তু আমরা এই সুযোগটা কিন্তু সবাই পাই না। আমাদের কানে আসছে যে একজন পিয়নের চাকরি করতে রাখতে লাগে 7-8 লাখ টাকা লাগে। এই টাকাটা কে নেয়? আমার মাথা ঢোকে না। আমরা যখন মাঠ পোষণে চাকরি করেছি, 1000 টাকা বেশি, লাখ টাকার ঘুষ স্বপ্ন দেখি নাই, 1000 টাকা হিসেব করতে পারি না। এখন নাকি কোটি টাকা নিচে কোনো লেনদেন হয় না। চিন্তা করেন দেশটা কোন জায়গায় 15-17 বছরে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো তো বেশি দিন চলতে দেওয়া যায় না। আমি একটা গল্প বলতে চাই। আপনারা আমাদের ওয়াইস প্রেম, আল্লাহ প্রেমিক একজন সাহাবা ছিলেন ওয়াইস কুরাইন। উনি 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করতেন। এবং একদিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর সঙ্গে তার কথোপকথন হয়। তা আল্লাহ তাকে বলছে যে ওয়াইস কুরাইন, তুমি যে এত ইবাদত করো, তুমি কি মনে করো, তোমার কি ধারণা যে তুমি বেহেশতে যাবা? এবং ওয়াইস কুরাইন একটু অহংকার করে বলছে যে আল্লাহ, আপনি কি বললেন? আমার সমস্ত জীবন আমি আপনার ইবাদত করি, আপনি যদি গোটা পৃথিবীর মধ্যে একজনকে বেহেশতে দেন তাহলে আমাকে দিতে হবে। এরকম একটা অহংকার। তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললো যে আল্লাহ দুঃখ প্রকাশ করেছেন, তোমার নামে কোনো বেহেশতে লেখা হয় নাই। ওয়াইস কুরাইন এটা শোনার পর কান্নাকাটি ঘোরাঘুরি শুরু করেছে। কিছুক্ষণ পর জিবরাইল আবার ফিরে আসছে, বলে যে ওয়াইস কুরাইন, তুমি শান্ত হও, তোমার জন্য একটা ছোট্ট সুখবর আছে। ওয়াইস কুরাইন বলছে যে আচ্ছা বলেন, কি সুখবর? বলছে তুমি তো কোরআন নকল করে তুমি জীবিকা নির্বাহ করো। ওই সময় দোয়াত, মানে এই কালির তো ছিল না, পাতা শুকনা করে পুড়িয়ে এটা কালি করা হতো এবং পাশের পঞ্চির কলম দিয়ে লেখা হতো। তো একদিন উনি এটা করতেছিলেন, একটা মাছি সারাদিন কোথাও কোনো পানি পায় না, তৃষ্ণার্ত, জীবন যায়। তখন সে মাছি লক্ষ্য করলো যে ওইখানে কালির যে দোয়াত, ওর মধ্যে কিছু তরল জিনিস আছে। তখন এই মাছিটা এই দোয়াতের উপর বসে একটু পানি পান করছে। করার পর সে উড়ে যাওয়ার সময় বলছে যে আল্লাহ, যে মানুষটির জন্য আমার জীবন রক্ষা হলো, তুমি তাকে বেহেশতে নসিব করো। তখন আল্লাহ নাকি সেই মাছির দোয়া কবুল করছে। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ওই মাছির দোয়ার বৌলতে তুমি বেহেশতে যেতে পারো। এই কথাটা বলে আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা চেষ্টা করবেন মানুষের সেবা করার জন্য, যাতে হয়রানি কম হয়। এটার জন্য আপনাদের ভবিষ্যৎ বংশধর বলেন, আপনাদের পরিবারের সদস্যদের জন্য বলেন, এটা মানুষ যদি আপনার কাছে উপকার পেয়ে মনের অজান্তে দোয়া করে, যেটা ভালো লোক আমার কাজটা করে দিয়েছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আল্লাহ হয়তো কারো না কারো দোয়া কবুল করবেন। কিন্তু ওই দোয়ার কবুলে আপনি হয়তো, আমরা যদি ধর্মে বিশ্বাস করি, আমরা হয়তো পরকালে একটা আল্লাহর আশীর্বাদ পাবো। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঐক্যবদ্ধ থাকুন।
ইনশাল্লাহ কেউ আমাদের ঠকাতে পারবে না।